তোমরা যে কোর্সটা তোমার আপুরা করছিল সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচার, ইন্টিগ্রেটেড ফার্মিং এ যেখানে ধরো আমরা পোল্ট্রি ড্রপিং বা এরকম ওয়াস্ট ম্যাটেরিয়ালস ইউজ করে যখন পুকুরে মাছের কালচার করি, তখন এই নিউট্রিয়েন্ট গুলো তো আর সরাসরি মাছ খায় না, বা এই ওয়াস্ট ম্যাটেরিয়ালস গুলো মাছ খায় না, সেখান থেকে নিউট্রিয়েন্ট রিলিজ হয়। এবং এই নিউট্রিয়েন্ট রিলিজ হওয়ার জন্য এদেরকে কি করতে হয়, ওয়াস্ট ম্যাটেরিয়ালস গুলো ব্রেক ডাউন করতে হয়। ব্রেক ডাউন হয়, বায়োলজিক্যালি ব্রেক ডাউন হয়, তারপর কেমিক্যাল ব্রেক ডাউন হয়। যখন বায়োলজিক্যাল ব্রেক ডাউন হয় তখন সেখানে অক্সিজেনের দরকার হয়। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কিরকম, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কেমন, কতটুক ওয়াস্ট ম্যাটেরিয়ালস আমি লোড করব, সেখান থেকে কি পরিমাণ নিউট্রিয়েন্ট রিচ হবে, এবং এই নিউট্রিয়েন্ট কি ইউজ করে অ্যালগি গুলো যখন গ্রো করবে তখন এই গ্রাফটা আমাদের হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য স্টেজ, অ্যালগি গুলো কোন স্টেজে আছে। যদি প্রথম স্টেজে আছে সেটা গ্রোথটা আমরা কিভাবে বাড়াতে পারি সেটা ইনিশিয়েটিভ নিতে হবে, বাট যদি খুব বেশি বেড়ে যায় তখন আসলে আমরা কিভাবে অ্যালগাল পরিমাণটা আমার পুকুরে কমাবো, কারণ বেশি হয়ে গেলে অ্যালগাল ব্লোম হয়। ব্লোমটা তো জানি আমরা নাকি। অর্নামেন্টাল ফিশ পড়তে এসেও তো অ্যালগিটা কাজে লাগছে। গত ক্লাসে আমার অ্যালগি প্রোডাকশন নিয়ে কথা বলছিলাম না? জি ম্যাম। কোনখানে এই টার্মটা আসছিল? অ্যালগি বলি প্লাঙ্কটন বলি, যেটাই বলি না কেন, কোথায় এই টার্মটা আসছিল স্যার? মামুন, মৃধা বলতে পারবে? মামুন, স্ক্রিনে তোমাকে দেখতে পাচ্ছি, ভয়েস শুনতে পাচ্ছি না। ক্যান ইউ হিয়ার আস? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মামুন বলো, তোমার সাথে গল্প শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। বলো মামুন, অ্যালগি বা প্লাঙ্কটন এই টার্মটা গত ক্লাসে কোথায় আসছিল? কোন প্রসঙ্গে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, মনে আছে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা এখন জয়েন করছি চুপচাপ জয়েন করে ফেলি, কোনো সমস্যা নাই। মামুন, তোমার কাছ থেকে একটা উত্তর চাচ্ছি আমি। ম্যাম এক্স্যাক্টলি বলতে পারছি না, গত ক্লাসে অনেক নেট প্রবলেম ছিল আমার। এক্স্যাক্টলি বলতে হবে না, মনে যেটা আছে বলো, আমি কিচ্ছু বলবো না, যা বলো বলতে ইচ্ছা করে বলো। অ্যাকুরিয়াম, অ্যাকুরিয়ামে অ্যালগি কি গ্রো করে, করতে পারে? মামুন, পুরো কোর্স শেষের দিকে, অ্যাকুরিয়ামে অ্যালগি গ্রো করবে কি করবে না এটা জানা নাই? অবশ্যই জানো, মনে করে দিব। ম্যাম মনে পড়ছে না। সবুজ হয় না? ট্যাঙ্কির পানি সবুজ হয়? জি অ্যাকুরিয়াম ম্যাম। যখন আমরা রাখি পানিটা সবুজ হয়ে যায় অনেক সময়, কেন সবুজ হয়? যদি প্রশ্ন করি কেন সবুজ হয়, সবুজ হওয়ার কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্লাঙ্কটন গ্রো করে, মাইক্রোস্কোপিক প্লাঙ্কটন গ্রো করে। প্লাঙ্কটন গুলো দুই ধরনের, একটা হচ্ছে জুপ্লাঙ্কটন আর একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এই যে ফাইটোপ্লাঙ্কটন গুলো আছে তাদেরকে আমরা বলছিলাম অ্যালগি, যে কারণে পুকুর অ্যাকুরিয়ামের পানিটা সবুজ হয়ে যায়। একটা পুকুরে যে একটা অ্যাকুরিয়ামের পানি খুব দ্রুত চেঞ্জ হয়, নিউট্রিয়েন্ট লোড সেখানে বেশি হয়, কারণ ফিশের ওয়াস্ট ম্যাটেরিয়ালস, ওয়াস্ট ফিড এগুলো আমার অ্যাকুরিয়ামে হয়। তো অ্যালগার লোডটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা আমার অ্যাকুরিয়ামের জন্য ভালো না, নট অনলি ফর দ্য ফিশ বাট অলসো ফর ডেকোরেশন। যেহেতু আমরা এটা একটা বিউটিফিকেশন ইজ ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস অফ অ্যাকুরিয়াম কিপিং। তো পানি যদি সবুজ ঘোলাটে হয়ে যায় সেটা তো ঘরের সৌন্দর্য বর্ধন করবেই না, বরঞ্চ এটা আরো দেখতে খারাপ লাগবে। তো আমাদের গত ক্লাসটা আমরা যেটা নিয়ে শুরু করছি, হোপফুলি আমরা সবাই জয়েন করে ফেলেছি, অ্যাবাউট 54 আর অনেকে আছে, বাট আমরা ক্লাসটা শুরু করি। তা আমরা গত ক্লাসে এই অ্যাকুরিয়াম প্লান্ট নিয়ে যখন কথা বলছিলাম তখন সেখানে কিছু
ব্যাপার আমরা চলে আসছিল যে একটা অ্যাকুরিয়ামের লাইটিংটা কেমন হবে। তো লাইটিং এর ক্ষেত্রে আমরা ২ টা জিনিস বলেছিলাম। একটা হচ্ছে কি লাইটিংটা কেমন হবে স্যার? ফারিয়া? লাইটিংটা কেমন হলে ভালো মনে আছে ম্যাম? ম্যাম ওই যে নীল কালারের বলছিলেন ওইটার এক যে আমার এটা লেন্সটা ভেরি মনে গুড। একটা আলো থাকবে এবং সেটার স্পেকট্রামটা সাধারণত আমরা যদি স্কেলে হিসাব করি কয় হাজার থেকে কয় হাজার কেলভিন? ম্যাম ওইটা মানে মনে নাই আর কি 6000 থেকে 500 কেলভিনের যে স্পেকট্রামটা সেটার কালারটা নীলচে একটা ডে লাইট আলো থাকে এবং সেটা হচ্ছে প্লান্টের জন্য ভালো। এবং লাইট ডিউরেশনটা কেমন হবে আমরা লাইটের ওয়াটটা কিভাবে হিসাব করব? ওয়াটটার ক্ষেত্রে আমরা ভলিউমটা যে কত পানি আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা লাইটের ক্যালকুলেশন জি করেছি। ম্যাম এবং ডিউরেশনটা ম্যাম ম্যাম 8 আওয়ার 8 আওয়ার ম্যাক্সিমাম 8 আওয়ার বাট ইনিশিয়াল 6 আওয়ার 6 আওয়ার হচ্ছে প্রথম দিকে আমাদের রাখতে হবে। এবং কেন আমরা প্রথম দিকে লাইটের ডিউরেশনটা কম রাখবো সেটার ব্যাখ্যাটা কি ছিল? ম্যাম প্রথমে যাতে কোনো প্লান্ট গ্রো না করে প্লান্ট না, প্লান্ট তো গ্রো করার জন্য আমি লাইট দিচ্ছি, অ্যালগি যাতে গ্রো বেশি না করে। যদি আমার অলরেডি ধরো অ্যাকুরিয়ামে আমার নিউট্রিয়েন্ট আছে, আমি সাবস্ট্রেট দিয়েছি এবং সেখানে লাইট যদি খুব বেড়ে যায় তখন কিন্তু খুব কুইক অ্যালগি গ্রো করে ফেলবে এবং অ্যালগি গ্রো করলে আমার যে নিউট্রিয়েন্ট গুলো সেটা হচ্ছে অ্যালগি আপটেক করে ফেললো বাট আমি প্লান্টের জন্য সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট পাচ্ছি পাবো না। অন দা আদার হ্যান্ড যখন অ্যালগালটা বেশি গ্রো করলে ওয়াটারের কালারটাও ডিসকালার হয়ে যাবে। সো আমার বিউটিফিকেশন হচ্ছে না, আমি যাদেরকে প্লান্ট হিসাবে আমি রাখছি তারাও তাদের নিউট্রিয়েন্ট পাবে না। আলটিমেটলি আমার যে গোলটা ছিল সেটা ফুলফিল হচ্ছে না। দ্যাটস ওয়াই in for planted aquarium initially we should keep the light duration below 6 এবং after that we should increase Eight. up to 8. এখন এটা প্ল্যান টু প্ল্যান কিছুটা ভ্যারি করতে পারে। ওকে, লাইট ডিউরেশনের পরে আমরা সাবস্ট্রেট নিয়ে কথা বলছিলাম। বিভিন্ন ধরনের সাবস্ট্রেট ইউজ করতে পারি এবং এই সাবস্ট্রেট গুলোতে যাতে নিউট্রিয়েন্ট থাকে সেটা আমরা এনশিওর করব। নিউট্রিয়েন্ট বলতে আমরা এটা দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে কি ট্যাবলেট হিসাবে নিউট্রিয়েন্ট ট্যাবলেট, আরেকটা হচ্ছে আমরা লিকুইড ফার্টিলাইজার হিসাবে আমরা ইউজ করি। তো লিকুইড ফার্টিলাইজারটা কোন ধরনের প্ল্যান্টের ক্ষেত্রে সাজেস্ট করছে আমরা? লিফ ফিডার ভেরি গুড। এই তো আমাদের অনেক কিছুই মনে আছে। কাইন্ডলি আমরা একটু যদি গল্পের মতো শুনি, আমার মনে হয় এই কোর্সটা খুবই সহজ এবং তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সাবস্ট্রেটের ডেপথনেসটা আসলে ডিটারমাইন করব তার রুট সিস্টেমটা কেমন। রুট যদি একটু বেশি বড় হয় সেক্ষেত্রে ডেপথনেসটা একটু বাড়াতে হবে। ওয়াটার কেমিস্ট্রি সে আগের মতো নিউট্রিয়েন্ট এন্ড ফার্টিলাইজার নিয়ে আমরা কথা বলেছি। ওকে, আমরা মনে হয় কার্বন ডাই অক্সাইড এই লাস্ট স্লাইডটা বাকি রেখেছিলাম। তাহলে দেখো আমাদের প্ল্যান্টের গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে লাইট, সাবস্ট্রেট দ্যাটস মিন নিউট্রিয়েন্ট, যেখানে আমি নিউট্রিয়েন্ট সাপ্লাই করব। আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। উই নো দ্যাট ফর ফটোসিনথেটিক synthetic organism, that's mean for plankton, algae, plant, carbon dioxide is very important. তো অ্যালগির ক্ষেত্রে আমরা তো অ্যালগিটাকে ইয়েই করছি, ওটাকে আমরা বারবার রেস্ট্রিক্টেড করার একটা ইয়ে করছি। তো প্লান্ট যখন আমরা দিব সেখানে আমার অ্যাকুরিয়ামের জায়গা তো ছোট, তাই না? তো ওইখানে আসলে রেসপিরেশন মেইনলি কারা করছে? ফিশরা করছে। তো সেখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয় দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর আওয়ার প্লান্ট। যে কারণে যখনই তুমি একটা প্লান্টের অ্যাকুরিয়াম তৈরি করবা, বিশেষ করে এমন কোন প্লান্ট হয়তো তুমি সেখানে সিলেক্ট করছো যাদের অনেক বেশি কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে তুমি যদি এই কার্বন ডাই অক্সাইড সাপ্লাইটা না করো তাহলে কিন্তু প্লান্টের ভালো গ্রোথ হবে না। তুমি লাইট দিলা, নিউট্রিয়েন্ট দিলা, বাট উইদাউট কার্বন ডাই অক্সাইড দে ক্যান নট ওয়ার্ক প্রপারলি বাই ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের জন্য তো তারা কার্বন ডাই অক্সাইড পাচ্ছে না।
কারণ আমরা অ্যাকুরিয়াম গুলোকে একে তো কি উপরে শেড দিয়ে দেই, শেড বলতে কাভারিং থাকে, লাইট সবই আছে। তো কার্বন ডাই অক্সাইডটা তখন আমাকে বাহির থেকে সাপ্লাই করতে হবে। কথাটা বোঝা গেছে যে কোন ধরনের যদি কোশ্চেন হয় যে which types of for which types of aquarium carbon dioxide is a important requirement, অ্যানসারটা কি হবে? প্ল্যান্টেড অ্যাকুরিয়াম। প্লান্টেড অ্যাকুরিয়াম, ভেরি গুড। এবং এই প্লান্টেড অ্যাকুরিয়ামের ক্ষেত্রে যেই প্লান্টগুলোর ক্ষেত্রে বিশেষ করে কার্বন ডাই অক্সাইডটা বেশি প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। এখন এই অ্যাকুরিয়ামে আমরা কার্বন ডাই অক্সাইড দুই ভাবে সাপ্লাই দিতে পারি। ওয়ান ইজ অটোমেটেড কার্বন ডাই অক্সাইড, জাস্ট লাইক এয়ারেশন, যেমন পাইপলাইন দিয়ে দেই, সেম আমরা কার্বন ডাই অক্সাইডটাকে পাইপের মাধ্যমে সুন্দরভাবে এয়ারেটেড করে দিতে পারি মেকানিক্যালি in our planted aquarium। অথবা আরেকটা করতে পারি, we can also supply liquid carbon। লিকুইড কার্বনটাও হচ্ছে তোমার লিকুইড ফর্মে আমার বিভিন্ন সলিউশনের মতো দেখতে, সাদা বোতলের ভেতর এগুলো কিনতে পাওয়া যায়। তখন আমরা ডোজ অনুযায়ী সুন্দরভাবে এই লিকুইড কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাকুরিয়ামের ওয়াটারে অ্যাড করতে পারি। তাহলে আমাদের কাছে অ্যাকুরিয়াম সাপ্লাইয়ের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে লিকুইড কার্বন আর একটা হচ্ছে অটোমেটেড কার্বন ডাই অক্সাইড। অটোমেটেড কার্বন ডাই অক্সাইডটা তো এয়ার পাইপের মাধ্যমে আমরা দিতে পারছি, আর লিকুইডটা জাস্ট সলিউশনের মতো আমরা আমাদের অ্যাকুরিয়ামের যে ওয়াটারটা আছে সেখানে আমরা অ্যাড করে দিব। ওকে, এখন আমাদের অ্যাকুরিয়ামের জন্য যে প্লান্ট গ্রো মানে আমি প্লান্টের অ্যাকুরিয়াম তৈরি করার জন্য প্লান্টের যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো জানলাম। প্লান্টের এখানে বেসিক রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে কি, লাইট, সাবস্ট্রেট, কার্বন ডাই অক্সাইড। আপনারা সবাই শুনতে পাচ্ছি? জি ম্যাম। এগুলো এনশিওর করা শেষ। এখন আমি চলে আসবো যে আমি এখন কি ধরনের প্লান্ট আমার অ্যাকুরিয়ামে রাখবো সেটা সিলেক্ট করব। এখন সিলেকশনের আগে তোমাকে একটু ডিজাইন করে নিতে হবে যে আসলে তুমি কি ধরনের প্লান্টের অ্যাকুরিয়াম তৈরি করতে যাচ্ছ। এটা তোমার নিজস্ব ভাবনা যে আমি এই জায়গায় কোন প্লেসে করব, বা পেছনের দিকে প্লান্ট দিব না সামনের দিকে দিব না, ওভারঅল সবখানে ফ্রন্ট টু ব্যাকগ্রাউন্ড সবখানে একই হাইটের প্লান্ট দিব, এটা আসলে ডিপেন্ড করছে অ্যাকুয়ারিস্টের ওন ইমাজিনেশনের উপরে। এটা জাস্ট লাইক একটা আর্ট। তুমি কিভাবে তোমার অ্যাকুরিয়ামটাকে বিউটিফিকেশন করবে সেটা একান্তই তোমার নিজের ব্যাপার। তো তুমি সেই অনুযায়ী প্রথমে একটা লেআউট দাঁড় করায় নিব আমরা। তো এই লেআউট তৈরি করার ক্ষেত্রে হ্যাঁ তুমি তোমার মতো ডিজাইন করবা, কিন্তু যারা এক্সপার্ট আছে তাদের কাছে যদি তুমি বলো যে না আসলে কিভাবে করলে ভালো হয়, তাদের যদি সেন্সে চিন্তা করো যে সাধারণত আমরা পেছনে একটু ব্যাকগ্রাউন্ডে বড় যে প্ল্যান্ট গুলোকে টলার তাদেরকে দিতে পারি, তারপর মাঝখানে যারা মিডল আছে তাদের দিতে পারি, এবং ফ্রন্টে আমি একবারে কার্পেটের মতো যে প্ল্যান্ট গুলো আছে সেগুলোকে দিলে ফ্রন্ট টু ব্যাক পুরোটাই সবগুলো প্ল্যান্টই দেখা যাবে, এবং মাছ যখন মুভমেন্ট করবে তখন সবাইকে ওইখানে দেখা যাবে। আচ্ছা, আমরা এখন প্লান্ট যখন সিলেক্ট করব তখন আসলে প্লান্ট সিলেকশনটা কিভাবে করব সেটা নিয়ে একটু ডিসকাস করি। আচ্ছা, তোমরা একটু বলো তো, এই যে আমি তোমাদের যে ক্লাসটা ডিসকাস করছি কারো কি ধরতে সমস্যা হচ্ছে বা মনে হচ্ছে যে আমি খুব দ্রুত যাচ্ছি? আর একটু না ম্যাম, ওকে, বোঝা যাচ্ছে। আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যাকুরিয়াম প্লান্ট নিয়ে এখন কথা বলবো। তো
তো অ্যাকুয়ারিয়াম প্ল্যান্ট গুলোকে সাধারণত আমরা 3টা ভাগে ভাগ করি অ্যাকর্ডিং টু দেয়ার হাইট এন্ড পজিশন ইন অ্যাকুয়ারিয়াম। অ্যাকুয়ারিয়ামে এদের পজিশনটা কোথায় হবে সেটা আসলে ডিপেন্ড করে তাদের হাইট কিরকম, এবং সেটার অনুযায়ী আমরা অ্যাকুয়ারিয়াম প্ল্যান্ট গুলোকে 3টা ভাগে ভাগ করছি। দেখো এখানে সুন্দর করে 3টা দেওয়া আছে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা হচ্ছে মিড গ্রাউন্ড, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। বোঝাই যাচ্ছে নাম দেখে যে একটা সামনের দিকে থাকছে, কিছু প্ল্যান্ট আছে যারা মিডলে গ্রো করে, মানে মিডলে দিলে, এখানে গ্রো তো সে যে কোনো জায়গায় তুমি দিলেই করবে, বাট আমরা কোথায় দিলে তাদের ভালো হয় সেটাই আমরা এইভাবে ক্লাসিফাই করে নিয়েছি। এন্ড লাস্ট ওয়ান ইজ ব্যাকগ্রাউন্ড। তো ফোরগ্রাউন্ডটা আমরা প্রথমে বলছি যারা সাধারণত খুবই শর্টের হয় এন্ড খুব সুন্দর ম্যাটের মতো গ্রো করে, এটাকে অনেক সময় আমরা কার্পেট প্লান্টসও বলে থাকি। তো এই হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড যেই স্পেসিস গুলো আছে তারা। ফোরগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা যখন সিলেক্ট করব তখন সরি ফোরগ্রাউন্ড প্ল্যান্ট গুলোকে অনেক সময় আমরা কার্পেট প্ল্যান্টও বলে থাকি। এখন আমরা কয়েকটা ফোরগ্রাউন্ড প্ল্যান্ট নিয়ে কথা বলছি। ওকে, প্রথম যে স্পেসিসটা আমরা ফোরগ্রাউন্ডে প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে জাবা মস, এবং জাবা মসটা বলা হচ্ছে খুবই কমনলি অ্যাভেলেবেল এন্ড ইট ইজ ভেরি ইজি টু গ্রো। আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি মনে হয়, ডান দিকে সবুজ, অনেক সময় পাথরের উপরে সবুজ একটা মোসের মতো হয়। তো এই ধরনের কিছু প্লান্ট আছে যেগুলো আমরা কার্পেট ঘাস হিসাবে বা কার্পেট প্লান্ট হিসাবে ইউজ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে জাবা মস, এবং এটার কিছু পয়েন্ট দেওয়া আছে যে এটা ডিফিকাল্টি হচ্ছে ইজি, সাইজটা দেওয়া আছে, প্রোপাগেশন কাটিং। প্রোপাগেশন বলতে আসলে আমরা কি বুঝি? এই টার্মটার সাথে আমরা পরিচিত? ম্যাম না প্রপাগেশন ম্যাম মানে আরেকটা নতুন করে তৈরি করা, মানে উদ্ভিদ উৎপন্ন করা মেবি একটা। ভেরি সিম্পল, থ্যাংক ইউ। জাস্ট আমি ফার্দার জেনারেশনের জন্য আমি যখন সেটাকে ইয়ে করতে চাই, গ্রো করাতে চাই, তখন আসলে আমি কিভাবে শুরু করতে পারি। যেমন ধরো হায়ার প্লান্টের মধ্যে কিছু প্লান্ট আছে ডাল ভেঙে আমি লাগালেই সেখান থেকে গাছ হচ্ছে, আবার কারো আছে যে না বীজ থেকে গাছ হচ্ছে, আবার কতগুলো আছে যে না আমার হচ্ছে যে রাইজোম, আলু পেঁয়াজ এদের ক্ষেত্রে, তারপরে ওই রাইজোমটা লাগালেও সেখান থেকে আবার ফার্দার জেনারেশন হচ্ছে। তো এই জাবা মোসের ক্ষেত্রে দেখা যায় এদের প্রোপাগেশনটা খুবই ইজি। জাস্ট একটা জাবা মোসে একটু কাটিং একটা পার্ট নিয়ে যদি তুমি আবার আরেক জায়গায় প্লান্ট করো সেখান থেকে নতুন আবার গ্রো করছে। সো যেগুলো কাটিং সেগুলো কিন্তু খুব মানে সহজে আমরা করতে পারি। তো ফার্টিলাইজারের ক্ষেত্রে বলা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। তো লিকুইড ফার্টিলাইজারটা টার্মটা যেহেতু আসছে, একটা খুব সহজে একটা জিনিস মাথায় আমাদের চলে আসার কথা যে তার মানে হচ্ছে এরা এদের লিভ দ্বারা কি করে নিউট্রিয়েন্টটা আপটেক করে। বোঝা যাচ্ছে না? যেহেতু এগুলো নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি। স্প্রেড অফ গ্রোথটা মডারেট, টেম্পারেচার পিএইচ হার্ডনেসটা কেমন হবে? হার্ডনেসের ক্ষেত্রে বলা হচ্ছে 3 to 12 ডিজলভ কার্বন ডাই অক্সাইড হার্ডনেস, কার্বন হার্ডনেস, যে এই পরিমাণ হার্ডনেস হলে তাদের জন্য ভালো। ফ্লোটিং ব্যাটাস্ট হিসাবেও থাকতে পারে। অ্যাকোয়া স্পেসিং হচ্ছে ফোরগ্রাউন্ড, তার মানে এটা প্রথম দিকে দিলেই সবচেয়ে ভালো, মানে এটা প্রথমের দিকেই গ্রো করছে। আচ্ছা, দেন জাবা মসের পরে সেকেন্ড যে প্লান্টটা আমরা আমাদের অ্যাকুয়ারিয়ামের ফোরগ্রাউন্ডে ইউজ করতে পারি সেটা হচ্ছে ব্রাজিলিয়ান মাইক্রোসোর্ড। ছোট ছোট সোর্ড আছে, প্লান্ট আছে যেটাকে আমরা বলি ব্রাজিলিয়ান মাইক্রোসোর্ড। তো এই যে পিকচারটাতে তোমরা দেখতে পাচ্ছ ছোট ঘাসের মতো যেগুলো, এগুলো আমরা সাধারণত আমাদের যে অ্যাকুয়ারিয়ামের সামনের যে স্পেসটা আছে সেখানে আমরা দিতে পারি। এবং বলা হচ্ছে ডেন্স কার্বন রাইট কম্বিনেশন অফ লাইট, কার্বন ডাইঅক্সাইড এন্ড আদার নিউট্রিয়েন্ট যদি আমরা সাপ্লাই দিতে পারি, এগুলো খুব সুন্দর একটা লনের মতো
অ্যাপিয়ারেন্স আমাদের অ্যাকুয়ারিয়ামে তৈরি করে এবং এদের ক্ষেত্রে দেখো লাইট রিকোয়ারমেন্ট হচ্ছে হাই। এটা দ্বারা কি বুঝাচ্ছে? বা ধরো কেউ যদি মনে করে যে না আমি ব্রাজিলিয়ান মাইক্রোসোড আমার অ্যাকুয়ারিয়ামে লাগাবো, সেক্ষেত্রে লাইটিংটা তাহলে কিরকম হতে হবে? লাইট ইন্টেন্সিটিটা ওই যে আমরা এখন চলে যাই বেশি লাগবে লাইটের ম্যাম। ক্ষেত্রে। হাই রাখবে। ভেরি গুড। এই যে দেখো আমরা কিন্তু এই সব ছোটখাটো ব্যাপারগুলো আমাদের আগের যে ক্লাসটা বা আজকেও একটু ডিসকাস করেছি। তো হাইলাইটের ক্ষেত্রে ওয়াটটা কেমন হবে, লো লাইটের ক্ষেত্রে কেমন হবে, মিডল লাইটের ক্ষেত্রে কেমন হবে, এটা কিন্তু আমরা একটু পড়ে আসি। তো যদি তুমি চাও যে না আমি এই ব্রাজিলিয়ান মাইক্রোসোডটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমি আমার অ্যাকুয়ারিয়ামে দিব, তখন আমাকে এই ইনিশিয়েটিভটা নিতে হবে যে আমি সেখানে হাই লাইট আমার দিতে হবে। পিএইচডি সব এখানে দেওয়া আছে। তো আমরা যখনই একটা স্পেসিস সিলেক্ট করব আমাকে আগে বুঝে নিতে হবে যে আমার অ্যাকুয়ারিয়ামের লাইট, কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে নিউট্রিয়েন্টটা আমি কিভাবে দিব, লিকুইড দিব নাকি ট্যাবলেট ফর্মে দিব, লাইট লো হবে না বেশি হবে, সবগুলো ডিপেন্ডস করছে আসলে আমি কি ধরনের প্লান্ট গ্রো করব। দেন ডর্ফ বেবি টিয়ার্স, এটা আরেকটা নামটা খুবই সুন্দর, ডর্ফ বেবি টিয়ার্স। এই প্লান্টটার পাতাগুলো ছোট ছোট ইয়ের মতো, একটা কি বলে ড্রপ ইয়ে পানির ফোঁটার মতো যেমন। তো সেখান থেকে নামটা আসছে। দেখো এই রকের উপর খুব সুন্দর করে গ্রো করেছে, আমরা দেখতে পাচ্ছি তাই না? এটা হচ্ছে আমাদের ডর্ফ বেবি টিয়ার্স স্পেসিস এবং এটার ক্ষেত্রে বলছে যে এটা আসলে একটু চ্যালেঞ্জিং, কারণ আমার এখানে প্রপার যদি আমি লাইটিং কার্বন ডাই অক্সাইডটা এনশিওর না করতে পারি, তখন এই যে ডর্ফ যে বেবি টিয়ার্স গাছটা এটা আসলে খুব একটা সুন্দর করে স্প্রেড করে না। তো সে কারণে তুমি যদি এটাকে ইন্ট্রোডিউস করতে চাও, তোমার ওই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট তখন করতে হবে। ফার্টিলাইজার লিকুইড এবং এটা খুব স্লো গ্রো করে এবং আরেকটা দেখো প্রপাগেশনের ক্ষেত্রে কাটিং আছে, আরেকটা হচ্ছে রানার। ডু ইউ নো হোয়াট ইজ রানার? রানার কাদের বলা হয়? এনি গেস? যে মানি প্ল্যান্টের মতো যেগুলো থাকে। মানি প্লান্টের মতো যেগুলো থাকে, আচ্ছা। ম্যাম পুদিনা পাতা দেখেছো? রানার মানে জানি ওই যে একটা মানে একটা অংশ বের হয় ওইটা পরে ইয়েস, ওইটা থেকে আবার আরেকটা লাগাই বের দিলে হয়। ওখান থেকে আবার আরেকটা প্লান্ট হয়। হ্যাঁ, ভেরি গুড। খুব সহজ একটা এক্সাম্পল, আমরা কম বেশি সবাই পুদিনা পাতার গাছ চিনি। যখন তোমরা বাসায়, আমি জানি না সবাই খেয়াল করেছো কিনা, পুদিনা পাতা ধরো এক জায়গায় লাগালে ওর রুট থেকে আবার ছোট ছোট রুটের মতো বের হয় এবং ওই ছোট রুট থেকে আবার আরেকটা গাছ তৈরি হয়। তার মানে সে কিন্তু রান করছে, দ্যাট সেন্স দে আর কল্ড রানার। তো তুমি ছোট্ট একটা ওইখান থেকে কাটিং নিয়ে যে আবার যদি আরেকটা টবে লাগাও, ওইটা থেকে আবার কিন্তু সে স্প্রেড করে পুরো টব হয়ে যায় যদি প্রপার নিউট্রিয়েন্ট এবং লাইট পায়। তো এই ডট বেবি টিয়ার্সটা হচ্ছে এই ধরনের রানার এবং আমি তাদের কাটিং নিয়েও সেখান থেকে আবার নতুন গাছ তৈরি করতে পারি। এই যে দেখো আমরা এই যে ডর্ফ হেয়ার গ্রাসের পিকচারটার নিচের দিকে যদি আমরা খেয়াল করো, অ্যারোটা আমি দেখাচ্ছি, এইখান থেকেও কিন্তু রানার যে সে জিনিসটা বোঝা যাচ্ছে যে একটা রুট থেকে আস্তে আস্তে স্প্রেড হয়ে সে পুরো মানে অ্যাকুয়ারিয়ামটাও ছড়িয়ে যেতে পারে। দিস ইজ অলসো এ রানার। তো এই রানার এর ক্ষেত্রে কিন্তু আবার রুট ফার্টিলাইজার দিতে হবে, কারণ এ আবার লিভ দিয়ে নেয় না, তার জন্য আমার রুটে নিউট্রিয়েন্টটা দিতে হবে। এটাও আমি সামনে দিব, সাইজ সবকিছু এখানে বলা আছে, পিএইচ কেমন লাগবে, হার্ডনেসটা কেমন লাগবে, লাইট ডিমান্ডটা হচ্ছে মিডিয়াম টু হাই। তো বেসিক যে জিনিসগুলো, লাইট, কার্বন ডাই অক্সাইড রিকোয়ারমেন্ট কেমন হবে, এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে। ওকে, আমরা ফোরগ্রাউন্ডে 4টা প্লান্ট দেখলাম, নাম কি ছিল দেখি কার মনে আছে, কার কার মনে আছে? ডোয়ার্ফ বেবি টিয়ার্স আর হচ্ছে ডোয়ার্ফ হেয়ার গ্রাস। ডর্ফ বেবি টিয়ার্স, হেয়ার গ্রাস, জাবামোস, আরেকটা হচ্ছে ব্রাজিলিয়ান মাইক্রোসোর্স। মাইক্রোসোর্স। মনে থাকবে আশা করছি সবার, এরা সবগুলোই হচ্ছে ফোরগ্রাউন্ডের জন্য খুব ভালো। কারো লো কার্বন ডাই অক্সাইড এবং ইন্টেন্সিটি লাগে, আবার কারো লাগে
ম্যাম শুনতে পাচ্ছি না। ম্যাম শোনা যাচ্ছে না। আনিকা, কেউ একজন রেসপন্স করো, আমার কথা কি শুনতে পাচ্ছো? আমি জি ম্যাম, শুনতে এখন পাচ্ছি না তোমাদের এখন কথা। শুনতে পাচ্ছি। জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছিলাম না। ওকে, তাহলে ফোরগ্রাউন্ডের কি কি প্ল্যান সেটা সম্পর্কে আমরা একটু পড়লাম। এখন আমরা দেখবো যে মিডল গ্রাউন্ডে আমরা কোন কোন স্পেসিস গুলোকে রাখতে পারি। তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই প্ল্যান্ট গুলো কি আমার মিডলে থাকবে, অ্যাকুয়ারিয়ামের মিডলে থাকবে। তাহলে কোন কোন প্ল্যান্ট গুলো আমরা যদি একটু দেখি, প্রথমটাই হচ্ছে ওয়াটার উইস্টেরিয়া। তো ওয়াটার উইস্টেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এর পাতাগুলো অনেকটা কি আমাদের ট্রেডিশনাল যে গাঁদা ফুল আছে না, হলুদ গাঁদার ফুল, গান তো সবাই শুনেছি, কে শুনো নাই বলো? গাঁদা ফুলের পাতার মতো দেখা যাচ্ছে না? জি ম্যাম। ওকে, তো বলা হচ্ছে লেস লাইক লিভ দ্যাট ভ্যারি ইন সাইজ অ্যাকর্ডিং টু ওয়াটার টেম্পারেচার। টেম্পারেচার যদি বাড়ে এই পাতার ভলিউম গুলো অনেক বেড়ে যায়। মানে পাতাগুলো অনেক দ্রুতই বাড়ে, বড় বড় পাতায় হয়ে যায়। তো এটা একটা মানে মজার ব্যাপার যে তাহলে যদি আমি পাতার ভলিউমটা অতটা বাড়তে না দিতে চাই, তখন টেম্পারেচারটা আমাকে মোটামুটি একটু রিজনেবল ইয়েতে রাখতে হবে। They are also easily propagate by taking cutting from flower leaf, lower leaves থেকে কাটিং দিয়ে করতে পারি। লাইট রিকোয়ারমেন্ট মডারেট, গ্রো ফাস্ট হয় এবং এটা ইজি টু গ্রো। তাহলে ওয়াটার হিস্টেরিয়ার পরে যেই একটা হচ্ছে কোন গ্রাউন্ডে এটা গ্রো করলে ভালো? মিড গ্রাউন্ডে। মিড গ্রাউন্ডে আরেকটা স্পেসিস প্লান্ট, এটাও খুব ভালো পপুলার, সেটা হচ্ছে জাবা ফার্ন। এবং এই জাবা ফার্নটা আমরা রাইজোম থেকে প্রপাগেশন করতে পারি। রাইজোম যেমন আদা, তার মানে এর রুটের যে নিচে ওইখানে যে রুট সিস্টেমের নিচে যে এটা আছে ওইটা থেকে আমরা তাদের প্রপাগেশন করতে পারি। এবং এদের ক্ষেত্রে আমরা বলছি লিকুইড ফার্টিলাইজারটা প্রোভাইড করছি, দ্যাট ইন্ডিকেটস দে আপটেক দেয়ার নিউট্রিয়েন্ট ফ্রম দ্য ওয়াটার ভায়া দেয়ার লিভস এর মাধ্যমে তারা তাদের নিউট্রিয়েন্ট নেয়। এবং লাইটটা আসলে খুব বেশি প্রয়োজন হলে লো টু মডারেট লাইটেও আমরা জাবা ফার্নটাকে গ্রো করতে পারি। and this is the picture of java fern. ওকে, তাহলে মিড গ্রাউন্ডে আমরা প্রথম যেই স্পেসিসটা দেখলাম সেটার নাম কি ছিল? ওয়াটার উইস্টেরিয়া। ওয়াটার উইস্টেরিয়া, দেন জাভা ফার্ন, দেন হচ্ছে আনুবিস। আনুবিসটা খুবই কমন একটা অ্যাকোয়াটিক প্লান্ট। অনেকটা একটু আগে আমাদের একজন তোমাদের একজন ফ্রেন্ড বলছিল যে মানি প্ল্যান্টের মতো, ছোট ছোট মানি প্ল্যান্টের মতো এই স্পেসিসটা। তো এদের লাইট রিকোয়ারমেন্ট খুবই কম। যেমন মানি প্ল্যান্ট, যেমন আমরা ঘরে খুব একটা লাইট না থাকলেও মানি প্ল্যান্ট গ্রো করাচ্ছি, তো এদেরও আসলে এই আনুবিস যে ইয়েটা আছে, স্পেসিসটা আছে, এটা হচ্ছে লাইট খুবই হয়, লো লাইটে ওরা গ্রো করে, স্লো গ্রো করে, বাট তোমার লাইট নিয়ে খুব একটা টেনশন এখানে করতে হয় না, ইজি টু গ্রো। তো আমার যদি করার মানে ধরো অতটা টেক কেয়ার করার সময় নাই, বাট আমি চাচ্ছি একটা প্ল্যান্ট, দিস ওয়ান মে বি এ ভেরি গুড ক্যান্ডিডেট ফর মি। দিস ইজ দ্য আনুবিয়াস। এবং এটা দেখো একবারে আমাদের মানি প্ল্যান্টের মতোই খুব সহজে গ্রো করে, এবং এইটার জন্য আমরা সাধারণত লিকুইড ফার্টিলাইজারটাই প্রেফার করা হয়। মিড গ্রাউন্ডে আমরা কয়টা প্ল্যান্ট দেখলাম? প্রথমটা কি ছিল? ওয়াটার উইস্টেরিয়া, দেন জাভা ফার্ন, জাবা মস, তারপরে আনুবিয়াস। ওকে, তাহলে আমরা
ব্যাক ফ্রন্ট গ্রাউন্ডে 4টা স্পেসিস থেকে যে কোনো একটা বা 2টা নিতে পারি। মিড গ্রাউন্ড থেকে ধরো এখান থেকে তুমি ইচ্ছা করলা যে না আমি এখান থেকে 1টা বা 2টা নিলাম, হয়ে গেল। বাকি থাকলো কি আমার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমরা সাধারণত কি তাহলে যেই প্ল্যান গুলো সিলেক্ট করব তাদের হাইটটা হবে সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে হাইট যাদের বেশি তাদেরকে আমরা পেছনে রাখছি, তারপরে মিডল গ্রাউন্ডে রাখছি, এরপরে একবারে কার্পেটের মতো বা ছোট যারা আছে তাদেরকে আমরা একবারে ফ্রন্ট গ্রাউন্ডে নিয়ে আসছি। তো ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রথম যে স্পেসিস ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার এবং বাংলাদেশেও এটা খুবই অ্যাভেলেবেল, সেটা হচ্ছে অ্যামাজন সোর্ড, অ্যামাজনের তলোয়ার, তাই তো? তো লাইট রিকোয়ারমেন্ট দেখো মডারেট, কিছুটা লাইট তোমাকে এনশিওর করতে হবে। দিস ইজ অলসো এ রানার, এবং এটা আমরা মোটামুটি অ্যাকুরিয়ামের যে পিএইচ আছে সবগুলা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা পিএইচটা খুব একটা বলছি না, বিকজ অফ আমাদের ওয়াটারের যে ফিশ বা এর জন্য যে পিএইচটা সেটা এই প্ল্যান্টের জন্য মোটামুটি একই পিএইচ রেঞ্জ আমরা ডিমান্ড করছি। তো এটা আমরা যদি দেখি, দিস ইজ দ্য পিকচার অফ অ্যামাজন সোর্ড, বলা হচ্ছে লম্বা সোর্ডের মতো অ্যামাজন সোর্ড, এবং এটা ব্যাকগ্রাউন্ডে খুব ভালো কাজ করে। এবং আরেকটা ব্যাপার আমরা গত ক্লাসে বলেছিলাম, এই প্ল্যান্ট গুলো অনেক সময় ব্রিডিং যে ট্যাঙ্ক আছে সেখানে প্রায় হাইডিং প্লেস হিসাবে খুব ভালো সাপোর্ট দেয়, বিশেষ করে এই যে ব্যাকগ্রাউন্ডে যে বড় বড় গাছগুলো। কারণ এখানে দেখো অনেক মানে উপর পুরো অ্যাকুরিয়াম, অন্যগুলা যেমন হয়তো হাইটটা ছোট, এটা তো অনেক বড়, তো একটা বড় স্পেস জুড়ে সে একটা হাইডিং প্লেস প্রোভাইড করছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার এটার নাম কি যেন বলছি বলো তো? অ্যামাজন সোর্ড। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে গাপ্পি গাছ। গাপ্পি মাছ চিনো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। কয়টা কালার হয়? কি কি কালারের গাপ্পি দেখেছো তোমরা? বলতে পারবো না গাপ্পির কয়টা কালার হয়? আমিও বলতে পারবো না গাপ্পির কয়টা কালার হয়, টেনশন নেওয়ার কিছু নাই। কারণ গাপ্পির যে কত কালার হয়, প্রতিদিনই একটা করে কালার দেখি মনে হয়, মানে হিউজ কালার ভ্যারিয়েশন, মানে হাজার হাজার শেড, এক একটার এক এক রকম, তারপর ডট সবকিছু মিলিয়ে গাপ্পিটা আসলে খুবই কালারফুল এবং সুন্দর একটা অর্নামেন্টাল ফিশ। আরেকটা মজার ব্যাপার আছে গাপ্পির, মনে আছে? এই তোমরা মাছগুলোর সম্পর্কে পড়েছে তো? রিপন স্যার পড়িয়েছে না তোমাদের? জি ম্যাম। জি তাহলে ম্যাম। কথা বলো না কেন? একটু কথা বলতে হবে ম্যাম স্যার, কথা না বললে আমি কিভাবে বুঝবো তাদের সাথে গল্প করছি? এটা তো রেডিও প্রোগ্রামের মতো হয়ে গেছে, তোমরা শুনছো কি শুনছো না আমি জানি না, কাউকে দেখছি না, আমি বকবক করেই যাচ্ছি। ওকে, নো প্রবলেম, সবকিছু ডিপেন্ডস করবে তোমাদের উপরে। তোমরা শুনতে পারলে বুঝতে পারলে আমার সার্থকতা, না বুঝতে পারলে আসলে সেটা আমারই ব্যর্থতা। ওকে, তো গাপ্পি গাছ নিয়ে কথা বলছি। দেখো, দিস আর অলসো এ ভেরি গুড অ্যাকোয়ারিয়াম প্লান্ট। এটা ভেরি ইজি টু গ্রো। এটা অনেক ভাবে আমরা কাটিং দিয়ে করতে পারি, অথবা সাইড শুট বলতে শাখার মতো এটা বাড়তে থাকে, ওই জাস্ট একটা শুট ভেঙে আমি আবার যদি কোথাও রেখে দেই সেটা থেকে আবার বের হয়। ইট ডাজন্ট নিড দ্য সাবস্ট্রেট, এমন না যে আমাকে মাটিতেই মানে সাবস্ট্রেটে রাখলে সেটা গ্রো করবে। তুমি জাস্ট একটা কাটিং যদি তোমার অ্যাকুরিয়ামে ফেলে রাখো, সেখান থেকে এটা প্রোপাগেট হয়ে বড় একটা আবার গাছ মতো হয়ে যায়। সে কারণে এই প্লেসমেন্টের ক্ষেত্রে তোমাদের হয়তো একটু কনফিউশন হতে পারে যে ফ্লোটিং, এটা কি ভেসে থাকবে? প্লান্টেড, আবার প্লান্টেডও, দুইটা দুই রকম না। প্লান্টেড আমি বুঝতেই পারছি যে তোমার সাবস্ট্রেটে লাগাতে হবে, আবার ফ্লোটিং মানে কি, যেমন এটা পানিতেই ফ্লোট করে থাকবে, তার সাবস্ট্রেটের দরকার নেই। তোমরা অ্যাকোয়াটিক উইড পড়েছো? জি ম্যাম। ম্যাডাম খালি পুরাতন পড়া জিজ্ঞেস করি নাকি? না। পুরাতন পড়া না, লিঙ্ক করে মনের মানে একটার সাথে আরেকটা চলে আসে। তোমরা তো অনেক কিছুই জানো, আমার চেয়ে অনেক ভালো কিছু জানো।
তো ফ্লোটিংটা আমরা পড়েছি যে ফ্লোটিং কোনটা, সাবমার্জ কোনটা, ইমার্জেন্ট কোনটা, দেন হচ্ছে রুটেড, বটমে রুট থাকে, এরকম অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তো ফ্লোটিং এর ক্ষেত্রে কিন্তু দেখো আমরা বলি যে তাদের রুট সিস্টেমটা কি থাকে, সারফেসেই থাকে, সাবস্ট্রেটের সাথে কোনো অ্যাটাচমেন্ট থাকে না। আবার প্লান্টের ক্ষেত্রে বলি যে না, তাদের রুটটা থাকে কি একবারে সাবস্ট্রেটে লাগানো থাকবে। সে যদি সাবমার্জড হয় তাহলে টোটাল বডিটা পানির নিচে থাকবে, যদি সে সাবমার্জ না হয়ে ইমার্জড হয় তখন যেমন শাপলার মতো গোড়াটা, রুটটা থাকবে মাটির নিচে, বাট তার পাতা ফুলগুলো থাকে সারফেসের দিকে। তো দুইটা কিন্তু টোটাল দুই ক্যাটাগরি। বাট গাপ্পি গ্রাসের ক্ষেত্রে হয়তো তোমাদের কনফিউশন হতে পারে, দ্যাটস ওয়াই আমি এক্সট্রা ডিসকাশন গুলো করছি যে এরা দুই ভাবেই থাকতে পারে। উইদাউট রুটে সে জাস্ট তুমি একটা পার্ট যদি ফেলে রাখো অ্যাকুয়ারিয়ামে, সেখান থেকেও সে গ্রো করতে পারে, বড় হবে, কোনো প্রবলেম নাই। আবার তাকে যদি আমরা অ্যাকুয়ারিয়ামের বটমে সাবস্ট্রেটে লাগাই, সেখান থেকেও খুব সহজে সে গ্রো করে। দ্যাটস মিন ইট ইজ ভেরি ইজি। এবং আরেকটা ব্যাপার দেখো, ব্রিডিং ট্যাঙ্কে কিন্তু আমরা এই গাপ্পি গ্রাসটা দিয়ে থাকি। তো সেইখান থেকে এটা আসলে নামটা হয়েছে যে গাপ্পি ব্রিডিং ট্যাঙ্কে এই গাছটা, গাপ্পি গ্রাসটা খুব পপুলার। গাপ্পির ব্রিডিং যখন আমরা পড়াবো, যদিও তো হয়তো তোমরা একটু জাস্ট গল্পের মতো যদি শুনো, গাপ্পির একটা নেচার আছে যে তার ব্রিডিং করার পরে সে তার নিচের ফ্রাইকে খেয়ে ফেলে। গাপ্পি কিন্তু লাইভ বেয়ারার। লাইভ বেয়ারার টার্মটা কি শুনেছি আমরা আগে কোথাও? জি ম্যাম। জি ম্যাম। তাহলে তো জানো, সরাসরি বাচ্চা দেয় ম্যাম। সরাসরি বাচ্চা দেয়। তো এবং সরাসরি বাচ্চা দেওয়ার পরে আবার তারা নিজের বাচ্চারাই নিজেরা খেয়ে ফেলে। তো তোমার অ্যাকুয়ারিয়ামে যদি গাপ্পি থাকে, খুব খুশি হলা যে ৩-৪টা বাচ্চা, 15টা 20টা বাচ্চা হয়েছে, রেখে দিলে ওইভাবে, সকালে উঠে দেখবে কোনোটাই নাই। খুবই সুন্দর একটা কাহিনী হবে। তো যাই হোক, এই গাপ্পি গাছটা ওই গাপ্পি ব্রিডিং ট্যাঙ্কে খুবই পপুলার ছিল, কারণ গাপ্পি যাতে তার এই ফ্রাই গুলো খেয়ে নেয়, তো তার জন্যই এই গ্রাসগুলো দেওয়া হতো। যার ফলে কি হতো, ওই ছোট যে একবারে নিউ বর্ন যে বেবি গুলো আছে, তারা এই গাপ্পি গ্রাস হচ্ছে, আমরা একটু ছবিটা যদি দেখি, এই দেখো অনেক কি শাখা প্রশাখা, ছোট ছোট অনেক হিজিবিজি, এর ভেতরে যে তারা সুন্দর হাইট করার একটা জায়গা পায়। তো সে কারণে এই গাপ্পি গাছটা এই নামটা আসছে, এবং এটা খুবই পপুলার ফর দ্য ব্রিডিং ট্যাঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ এ background plant in your planted aquarium. Okay, then anachari or Egeria densa, commonly এটাকে ডেন্সা নামেই বলা হয়। আমরা ছবিটা দেখতে পাচ্ছি, লম্বা একটা গাছ, এবং এটা হচ্ছে যারা বিগিনার তাদের ক্ষেত্রে এটা সাজেস্ট করে যে এটা খুবই ইজি, তোমার অত বেশি লাইটেরও দরকার হয় না, কার্বন ডাই অক্সাইড ডিমান্ডটাও আসলে অত বেশি না। সো এটা খুব সহজে গ্রো করতে পারি স্টিম থেকে। জাস্ট একটা শাখা ভেঙে আমি যদি আরেকটা জায়গায় লাগাই, খুব সহজে এটা গ্রো করছে। সো ডেন্সা ইজ অলসো এ পপুলার অ্যাকোয়ারিয়াম প্লান্ট। দেন হর্ন রোড, হর্ন রোডটা এটাও একটা বুশি টাইপের গাছ। দিস ইজ অলসো পপুলার ইন গাপ্পি ব্রিডিং ট্যাঙ্ক। গাপ্পি বলতে যে শুধু গাপ্পিকেই দোষ দিচ্ছি তা না, গাপ্পি ছাড়া এরকম অনেক মাছই আছে যারা তাদের ফ্রাইকে খেয়ে ফেলে। গাপ্পি, মলি, প্লাটি, এই মাছগুলো বিশেষ করে যারা লাইভ বেয়ারার, যাদের প্যারেন্টাল কেয়ার একবারে নাই বললেই চলে, তাদের ব্রিডিং ট্যাঙ্কে আমরা এই হর্ন রোড, গাপ্পি গ্রাস এগুলো দিয়ে থাকি। ডিফিকাল্টির ক্ষেত্রে বলো, দেখো হচ্ছে বুলেট প্রুফ। তার মানে কি দাঁড়ায়? বুলেট প্রুফ গাছের ক্ষেত্রেও বুলেট প্রুফ, কথাটা কেমন শোনা যাচ্ছে না? বুলেট প্রুফ মানে হচ্ছে যাই করো এ সহজে মরে না। তুমি খুব লো, একবারে কম লাইটে রেখে দাও, কার্বন ডাই অক্সাইড দাও না, যত মানে হার্ড কন্ডিশনে রাখো না কেন, বলা হচ্ছে এটা অনেক স্ট্রেস নিতে পারে, সহজেই সেটা মারা যায় না, সে কারণে বুলেট প্রুফ কথাটা বলা হচ্ছে। ফার্টিলাইজারের ক্ষেত্রে আমরা লিকুইড ফার্টিলাইজারটা প্রেফার করছি এখানে বলা হচ্ছে, এবং সেটা খুব কুইকলি গ্রো করে। আমাদের দেশে টেম্পারেচারে এটা খুবই ভালো গ্রো করবে, ওভার উইন্টারেও এটা থাকতে পারে। পিএইচডিএস প্লেসমেন্ট ফ্লোটিং প্ল্যান্টে বা ব্যাকগ্রাউন্ডে আমরা এই অন ওর যে স্পেসিসটা আছে, দিস ইজ দ্য পিকচার অফ অর্নউড, দেখতেও সুন্দর।
আমরা ব্যাকগ্রাউন্ডে এই হর্নটা একটা প্লান্টেড অ্যাকুরিয়ামে সেট করতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা যেই 3টা স্পেসিস নিয়ে কথা বললাম তাদের নামগুলো একটু বলবো? Amazon sword, guppy grass, anesthetic or ডেন্স hornwort. অ্যামাজন সোর্ড আর একটা হচ্ছে হর্নরোড। তো প্লান্ট নিয়ে কথা বললে অনেক হাজার হাজার প্লান্ট আছে আমাদের বাংলাদেশে। যদি তোমরা জাস্ট একটু সার্চ দাও যে অ্যাভেলেবেল অ্যাকুরিয়াম প্লান্ট লিখে দেখবে একটা ভালো অনেক সুন্দর একটা লিস্ট চলে আসবে। তো অতগুলা হয়তো আমাদের পড়ার দরকার নাই। আমরা যে প্লান্ট গুলো দেখলাম এগুলো কেন সিলেক্ট করেছি, 2টা কারণ। একটা হচ্ছে এগুলো আমাদের দেশে পাওয়া যায়, প্লাস এগুলো হচ্ছে ইজি টু কিপ ইন আওয়ার অ্যাকুরিয়াম। অ্যাকুরিয়ামে প্লান্ট সিলেকশনে যদি তুমি ভুল করো, প্লাস এটা প্রপার ম্যানেজমেন্ট যদি না করতে পারো, তখন কিন্তু এটা হিতে বিপরীত হয়। হিতে বিপরীত বলতে প্লান্টের গ্রোথও হয় না, তোমার ওয়াটার কোয়ালিটি নষ্ট হয়, কারণ পচে যায়, অনেক সময় মরে যায়। এবং ওয়াটার কোয়ালিটি যদি নষ্ট হয়, ওইখানে যে ফিশিং বা যে ফিশ স্পেসিস গুলো আছে তারাও এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়। দ্যাটস ওয়াই প্রপার প্ল্যান্ট কেয়ার ইজ ইম্পর্টেন্ট। প্রপার সিলেকশন আর প্রপার প্ল্যান্ট কেয়ার আমার দুইটাই লাগবে। এখন প্ল্যান্ট কেয়ার যখন আমি কেয়ার করব, তখন কিছু ব্যাপার বলা হচ্ছে বাই-উইকলি ওয়াটার এক্সচেঞ্জ। ওয়াটার এক্সচেঞ্জটা আমার 2 সপ্তাহ পর পর আমি একটু করলে ভালো হয়। কিপ টেম্পারেচার স্টেবল, ট্রিম ইউর প্লান্টস অকেশনালি। আমরা এগ্রিকালচার ফিল্ডে যেমন উইডিং করি, ওরকম আমার এই অ্যাকুরিয়াম প্লান্ট যে পাতাগুলো, সেগুলো মনে করো কোনোগুলো যদি একটু নষ্ট হয় বা মনে হচ্ছে যে না একটু ভেঙে গেছে, ওগুলো আমরা সুন্দর ট্রিমিং করে দিব। সাবস্ট্রেট টার্নওভার। সাবস্ট্রেট টার্নওভার বলতে আসলে আমরা এখানে কি বুঝছি? আমরা যে গ্রোথের জন্য যে সয়েলের মতো মানে জাস্ট বটমে যে সাবস্ট্রেটটা দিচ্ছি, এই সাবস্ট্রেটটা আমরা যখন এগ্রিকালচার ফিল্ডে লাঙ্গল দেয়, ট্রাক্টর ইউজ করে, যে মাটিটা কি করে উঠিয়ে দেয় বা এটার সাথে একটু উল্টে দিলে বা এটা তোমার যে শক্ত হয়ে থাকে, এই জিনিসটা যাতে না হয়। তো সেম একই ভাবে আমরা যখন সাবস্ট্রেট ইউজ করব, আমরা চেষ্টা করব মাঝে মধ্যে এটাই একটু তোমার ছোট ছোট বিভিন্ন ইকুইপমেন্ট পাওয়া যায়, সেটা দিয়ে একটু সাবস্ট্রেটটাকে একটু নাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে নিউট্রিয়েন্ট গুলো সুন্দরভাবে আমার সাবস্ট্রেটে হবে এবং আরেকটা হচ্ছে ক্লগ হয়ে যাবে না, একবারে প্যাকড যাতে না হয়ে যায়। তো এই কারণে আমি সাবস্ট্রেট টার্নওভার দিতে পারি। অ্যালগাল গ্রোথটা মেইনটেইন করতে হবে যাতে বেশি না হয়ে যায়, এন্ড কার্বন ডাইঅক্সাইড সাপ্লিমেন্ট, এটা আমরা আগেও পড়েছি। তো মোটামুটি আমাদের এই হচ্ছে অ্যাকুরিয়াম প্লান্টের, যখন আমরা তৈরি করতে যাব অ্যাকুরিয়াম প্লান্ট গুলো, সরি অ্যাকুরিয়াম, একটা প্লান্টের অ্যাকুরিয়াম যখন আমরা তৈরি করতে যাব, তখন আমাদের এই বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে। তাহলে কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখার কথা বলছি? আমরা কেউ নাই, সবাই চলে গেছে। ম্যাম আছি। কেউ কি আছি? জি ম্যাম। আছো নাকি? জি আমি তো ম্যাম। কারো জি কথা ম্যাম, শুনতে আছি। পাচ্ছি না। আচ্ছা, তাহলে এই অ্যাকুরিয়াম, প্লান্টেড অ্যাকুরিয়ামের ক্ষেত্রে আমরা যদি একটু রিকল করি যে কোন কোন ব্যাপারগুলো আমাদের প্রথমে মাথায় আসবে। মিথিলা আছো? 67 যার নাম ধরি সে কাইন্ডলি একটু রেসপন্স করলে ভালো হয়। মিথিলা জি ম্যাম। বলো। ম্যাম কোশ্চেনটা আরেকবার। কোশ্চেনটা আচ্ছা একবারে সহজ করে বলি। প্লান্টেড অ্যাকুরিয়ামে আমরা কোন কোন টপিকস গুলো পড়েছি বলো তো? আমরা যদি অ্যাকুরিয়াম প্লান্ট নিতে, প্লান্ট অ্যাকুরিয়ামে প্লান্ট ইন্ট্রোডিউস করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো জানা খুব প্রয়োজন?
প্রথমে আমাদের একটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং এর ক্ষেত্রে আমি স্কেচ করে নিলাম যে কোথায় কোন প্ল্যান দিব। আর প্ল্যানটা যখন দিতে যাই সেক্ষেত্রে আমার খুবই ইম্পর্টেন্ট 3টা ফ্যাক্টর আসে। একটা হচ্ছে লাইট, সাবস্ট্রেট, দ্যাট মিন্স নিউট্রিয়েন্ট, আরেকটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। লাইটের ক্ষেত্রে লাইটটা কত ওয়াটের হবে, স্পেকট্রাম কেমন হবে, ডিউরেশন কেমন হবে, এগুলো আমাদের জানতে হবে। আই থিংক এগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমাদের হয়েছে। ইন ডেপথ আইডিয়া আমরা আরো অনেক কিছু হয়তো এখানে শেখানোর আছে, পড়ার আছে, জানার আছে, বাট বেসিক হচ্ছে এই 3টা জিনিস জানতে হবে। দেন সাবস্ট্রেটের ক্ষেত্রে আমরা সাবস্ট্রেটের ডেপথ হবে কেমন, এগুলো পড়িয়েছিলাম মিথিলা? জি ম্যাম। আমি তো পড়ানোর পরে ভুলে যাই, তোমরা একটু না মনে করে দিলে কিভাবে মনে থাকবে বলো? জি ম্যাম পড়িয়েছিলেন। ডেপথটা কিভাবে তুমি সিলেক্ট করবা ম্যাম? ম্যাম মনে নাই। মনে নাই? আচ্ছা, এই মিথিলাকে কে হেল্প করবে? মিথিলার বান্ধবী কেউ নাই? ফ্রেন্ড আছে কে? বন্ধু বান্ধব একজন বললেই হবে, বলো ওকে হেল্প করো। এটা হচ্ছে রুটের ডিপনেস এর উপর ডিপেন্ড করে আমরা সাবস্ট্রেটটা কত মানে সেন্টিমিটার বা ইঞ্চ দিব সেটা ঠিক করব। যে ওকে, গাছের রুট মিম। কত ডিপ। জি ম্যাম। আচ্ছা, মিথিলার ফ্রেন্ড হচ্ছে মিম। ওকে মিম, আর সাবস্ট্রেটটা আমরা ডেপ দিব ওইভাবে, আর সাবস্ট্রেটের নিউট্রিয়েন্টটা কিভাবে দিব ম্যাম? ম্যাম ফার্টিলাইজার হিসেবে আমরা নিউট্রিয়েন্ট ট্যাবলেট দিতে পারি। লিকুইডও দিতে পারি অথবা ট্যাবলেট দিতে পারি। জি ম্যাম। একটা ব্যাপার এক্ষেত্রে আমার খেয়াল নাই আমি তোমাদের বলেছি কিনা, সয়েলে যেমন কোনো না কোনো নিউট্রিয়েন্ট থাকবে মাস্ট, বাট আমাদের অ্যাকুরিয়ামের ক্ষেত্রে কিছু সাবস্ট্রেট পাওয়া যায় যেটা বলা হয় ইনার্ট সাবস্ট্রেট, INERT, ইনার্ট সাবস্ট্রেট। সাবস্ট্রেট গুলো আসলে এদের কোনো নিউট্রিয়েন্ট থাকে না, জাস্ট অ্যাজ এ রুটিং সাবস্টেন্স হিসাবে সেটা কাজ করবে, যেখানে তুমি অ্যাকুরিয়াম গুলোকে রুটেট করতে পারবা, বাট সেই সাবস্ট্রেট থেকে কোনো ধরনের নিউট্রিয়েন্ট কিন্তু আপটেক করতে পারে না, কারণ এখানে নাই। ওইটা হচ্ছে তোমার আলাদাভাবে তৈরি করা হয়। অ্যাকুরিয়ামের শপে অনেক সময় তোমরা দেখবা ইনার্ট সাবস্ট্রেট, মানে এখানে কোনো নিউট্রিয়েন্ট নাই। এটারও একটা কারণ আছে কেন এটা তৈরি করা হলো, নিউট্রিয়েন্ট ছাড়াই কেন তৈরি করা হলো। কারণ হচ্ছে অ্যাকুরিয়ামে যেহেতু সবকিছু খুবই ক্যালকুলেশন করার একটা ব্যাপার থাকে, তো এখানে যদি কোনো নিউট্রিয়েন্ট থাকে সেটা হয়তো আবার ওভার হয়ে যেতে পারে। তো অনেক কিছু ব্যাপার ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা এই অ্যাকুরিয়াম নিয়ে খুব অ্যাকুরিয়াম মানে খুব শৌখিন একটা ব্যাপার, এবং এখানে অনেক রুলস এন্ড রেগুলেশন আছে যাতে খুব প্রপারলি মেনটেন করা যায়। সে কারণে ওরা উইদাউট নিউট্রিয়েন্ট কিছু সাবস্ট্রেট পাওয়া যায় যেটাকে ইনার সাবস্ট্রেট বলা হয়, সেটা ইউজ করে। তো সেখানে আমরা এরকম নিউট্রিয়েন্ট ট্যাবলেট ইউজ করতে পারি। ওকে ফাইন, লাইট গেল, সাবস্ট্রেট গেল, লাস্ট একটা অপশন আছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডটা আমরা দুইভাবে দিতে পারি বলেছি, লিকুইড এবং হচ্ছে মেকানিক্যাল ভাবে এয়ারেটরের মাধ্যমে। তারপর আমরা দেখলাম আমাদের সবকিছু রেডি আছে, এখন আমরা প্লান্ট সিলেক্ট করে প্লান্ট দিব। তো এবার আমরা 3টা ক্যাটাগরি দেখলাম, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, দেন মিডল গ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডে আমরা 4টা স্পেসিস পড়েছি, মিডল এবং ব্যাকগ্রাউন্ডে উই অলসো ডিসকাস থ্রি টাইপস অফ প্লান্ট, মানে 3 ধরনের প্লান্ট আমরা এখানে পড়েছি। ওকে, তাহলে এগুলো যদি আমরা সবকিছু বুঝে থাকি, আমার মনে হয় আমরা একটা প্লান্টের অ্যাকুরিয়াম তৈরি করতে পারবো, এবং প্লান্টের অ্যাকুরিয়াম তৈরি করার পরে সেখানে আমরা মাছ রিলিজ করব। এখন কি ধরনের ফিশ দিবা সেটা আসলে ডিপেন্ড করবে তোমার উপরে, তুমি কাকে পছন্দ করো। কারণ বারবারই একটা কথা বলছি যে একটা অ্যাকুরিয়াম একজন অ্যাকুয়ারিস্টের ইমাজিনেশন বা তার পছন্দের উপরে ডিপেন্ড করে সে সেটাকে ডেকোরেট করবে। বাট কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন যেহেতু আমি যখন প্লান্ট দিব তখন এমন কোনো স্পেসিস দিব না যেটা সেই প্লান্টটাকে খেয়ে ফেলবে। যেমন হার্বিভোরাস ফিশ গুলোকে সাধারণত আমরা প্রেফার করি না। এখানে বলা হচ্ছে দেখো, অ্যাভয়েড হার্বিভোরাস ফিশ লাইক বার্ড, সিলভার ডলার, এই ধরনের স্পিসিস যারা হচ্ছে প্লান্ট খেয়ে ফেলে তাদেরকে আমরা সাধারণত প্রেফার করব না। আবার ধরো
তুমি মাছ না, তুমি যদি ধরো দাও, স্নেইল দাও, অ্যাকুরিয়ামে এখন অনেকে স্নেইলও রাখে, স্নেইল কিন্তু গাছের পাতা খায় ডেফিনেটলি। তো তুমি প্লান্টেড অ্যাকুরিয়ামে যদি বলো যে না আমি স্নেইল দিব, তখন আমি বলবো না যে তুমি দিতে পারবা না, আমি কি বলবো যে ঠিক আছে তুমি প্লান্ট দাও, কিন্তু ওই পরিমাণ প্লান্ট দিও যেটা স্নেইল খাওয়ার পরেও কি দেখতে সুন্দর লাগে, বা যেই প্লান্ট গুলোকে সে খেয়ে ফেলছে ওগুলো তুমি ট্রিম আউট করে ফেলো। সো অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো স্ট্রিক্ট সায়েন্স ইন কোথায়, ফিড ফর্মুলেশনে নাকি অ্যাকুরিয়াম কিপিং এ? অ্যাকুরিয়াম কিপিং। মিম, অ্যাকুরিয়াম কিপিং এ তুমি স্ট্রিক্ট কোনো সায়েন্স এখানে নাই, ডিপেন্ড করবে তোমাকে বেসিক কিছু আইডিয়া দেওয়া হচ্ছে যে এটা করলে ওইটা হবে, এখন তুমি তোমার পছন্দ নিয়ে নাও, তুমি কাকে পছন্দ করবা সেটা তোমার ব্যাপার, তোমার লাইফ, তুমি তোমার মতো করে ডিল করবা। বাট তোমাকে হয়তো কে বলে দিবে যে না এটা করলে ভালো হতে পারে, ওইটা করো, ওইটা করলে এই সুবিধা আছে, ওইটার এই অসুবিধা আছে। তো থ্যাংক ইউ সো মাচ, আমরা অনেক ধৈর্য ধরে ক্লাস করলাম। ম্যাম ম্যাম লেকচার নোটটা দিলে ভালো হইতো। ম্যাম ম্যাম লেকচার নোটটা দিলে ভালো হইতো। হ্যাঁ, লেকচার নোট আমি এখনই তোমাদের লিংকে পাঠিয়ে দিচ্ছি। ওকে ম্যাম? ম্যাম প্র্যাকটিক্যালও পাইনি আমরা। থিওরিও দিয়ে দিব। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে ক্লাসটা আমরা শেষ করি। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। জি ম্যাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।